আমি আগের দিন বলেছিলাম total setup of the instrument of the NMR we have already discussed in our previous class. Now shielded and deshielded, the one of the two topic is very important to identify the NMR spectroscopy. যেটা লক্ষ্য করো এখানে দুদিকে দুটো গ্রুপ আছে, একটা দিকে দেখো এইদিকে লেফট হ্যান্ড সাইডে একটা দুটো ইলেকট্রন আছে, আর রাইট হ্যান্ড সাইডে দেখো পাঁচটা ছটা ইলেকট্রন আছে, মানে নাম্বার অফ ইলেকট্রন বেশি। যেখানে ইলেকট্রন সংখ্যা কম সেই দিকটা আমরা ডিশিল্ডেড বলছি, আর যে দিকটা ইলেকট্রন সংখ্যা বেশি সেই দিকটা শিল্ডেড বলছি। কিভাবে? একটা ইকুয়েশন থেকে বুঝতে পারবে, আমি ইকুয়েশনটা দেখাচ্ছি। যে B0 মানে কি? B0 মানে হচ্ছে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা দিলে পরে প্রতিটা ইলেকট্রনের একটা নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড আছে, সেইটা নেগেটিভ হবে। অর্থাৎ B0 অর্থাৎ এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড কি হবে? এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়াল টু B0 মাইনাস ম্যাগনেটিক ফিল্ড অফ ইলেকট্রন। তাহলে আমি দেখতে পাচ্ছি যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড থেকে B0 মাইনাস যদি হয়, অর্থাৎ যত বেশি ইলেকট্রন থাকবে তত বেশি পরিমাণের ম্যাগনেটিক ফিল্ড হবে, ইলেকট্রনের ম্যাগনেটিক ফিল্ড। তো যত বেশি ইলেকট্রন ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে তত এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড কম হবে। তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো দিস ইজ দ্য ইলেকট্রন, ধরো ইলেকট্রন ম্যাগনেটিক ফিল্ডটা অনেক বেশি, সাপোজ ওপর দিকে দেখানো হয়েছে মানে বেশি। সো তাহলে সেক্ষেত্রে কি হবে? সেটা হবে শিল্ডিং হবে। অর্থাৎ যত বেশি ইলেকট্রনিক ম্যাগনেটিক ফিল্ড বাড়বে তত বেশি শিল্ডিং হবে, কারণ হচ্ছে এফেক্টিং ম্যাগনেটিক ফিল্ডটা কমে যায়। আগের ইকুয়েশন থেকে দেখলেই বুঝতে পারবে B0 মাইনাস ম্যাগনেটিক ফিল্ড অফ ইলেকট্রন। সো ইলেকট্রনিক ম্যাগনেটিক ফিল্ড যত বেশি হবে তত এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ডটা কমে যাবে, তার ফলে ফ্রিকোয়েন্সিটাও কমে যাবে। তাহলে যত ফ্রিকোয়েন্সি করে যাবে, তাহলে আমি আরেকটা ইকুয়েশন দেখাচ্ছি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে দিস ডেল্টা ইজ ইকুয়াল টু টাউ বাই 2 পাই ইন্টু B0। সুতরাং এই ফ্রিকোয়েন্সি থেকে আমরা বুঝতে পারবো যে এফেক্টিভ, আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে এফেক্টিং ম্যাগনেটিক ফিল্ডটা কত। তা এফেক্টিং ম্যাগনেটিক ফিল্ড যত কমবে তত ফ্রিকোয়েন্সি কম হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যত বেশি পরিমাণে ইলেকট্রন থাকবে, নাম্বার অফ ইলেকট্রন বেশি হলে তাহলে তত বেশি পরিমাণে কি হবে না ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডটা বাড়বে, দ্যাট মিন্স এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ডটা কমবে। তাহলে যত এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ডটা কমবে ফ্রিকোয়েন্সিটাও ততটা কমবে। তাহলে বুঝতে পারছো ফ্রিকোয়েন্সি যেদিকে কম আছে সেই দিকটা শিল্ডিং হবে, এবং যেদিকে ফ্রিকোয়েন্সি বেশি আছে সেই দিকটা আমাদের তোমার ফ্রিকোয়েন্সি বেশি যেদিকে আছে সেটা হচ্ছে ডিশিল্ডেড পোর্শন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন বেশি, দ্যাট মিনস নাম্বার অফ ইলেকট্রন হাই, দ্যাট মিনস ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইজ হাই, দেন ফ্রিকোয়েন্সি ইজ লে। সুতরাং শিল্ডেড হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। তাহলে শিল্ডিং মানে হচ্ছে লো ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিশিল্ডিং মানে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা পরবর্তীকালে এক্সাম্পল থেকে বুঝতে পারবো যে কোন এলাকাটাতে কিভাবে আমরা শিল্ডিং এবং ডিশিল্ডিং করছি। তাহলে আমরা দেখো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা দেখো, দিস ইজ দ্য ইন্টেন্সিটি অ্যান্ড হিয়ার ইজ এ ফ্রিকোয়েন্সি। এবং আমরা জানি যে লোয়ার অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে ফ্রিকোয়েন্সি এনএমআর স্টাডিতে 0 থেকে শুরু করে লেফট হ্যান্ড সাইডে বাড়ানো হয়, অর্থাৎ ফ্রিকোয়েন্সি এই দিকে বাড়ছে, সাইডে বাড়ছে। দিস ইজ দ্য হায়ার ফ্রিকোয়েন্সি অ্যান্ড দিস ইজ দ্য লোয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে এবার কি হবে? এক্সাম্পলটা দেখো, ধর আমি দুটো ছবি আঁকছি, দুটো পিক আঁকছি। তাহলে দিস ইজ লো ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আপ ফিল, অ্যান্ড হায়ার ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ডাউন ফিল, সেটা আমি আগের দিন বলেছি। এবার দেখো আমি একটা গ্রাফ আঁকছি, ধরো এইরকম একটা এইচ এ, একটা হচ্ছে এইচ বি। তাহলে কি হবে? এই দুটো ফিল্ড দেখতে পাচ্ছি, এইচ বিটা হচ্ছে আপ ফিল্ড এসছে মানে লো ফ্রিকোয়েন্সি,
এবং এই যে এটা এসেছে ডাউন ফিল্ডে, দ্যাট মিনস হায়ার ফ্রিকোয়েন্সি। এখন এই দুটোর মধ্যে কোনটা শিল্ডিং আর কোনটা ডিশিল্ডিং সেটা আমাদের বের করতে হবে। কারণ আমরা প্রথমেই বললাম যে লো ফিল্ডের দিকে তখনই আসবে যখন এফেক্টিভ এই এর এনার্জিটা মানে এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ডটা কম হবে। তাহলে দিস ইজ দ্য এইচ ভি, দ্যাট মিনস দিস ইজ শিল্ডেড, অ্যান্ড এই যে ইজ দ্যাট ইজ এ ডিশিল্ডেড। কারণ আমি আগের ফর্মুলা থেকেই আমি বললাম যত এফেক্টিভ ফ্রিকোয়েন্সি কম হবে ফ্রিকোয়েন্সি তত লো হবে, আর লো হওয়া মানে হচ্ছে সেটা শিল্ডেড, আর হাই ফ্রিকোয়েন্সি হওয়া মানে হচ্ছে দিস ইজ দ্য ডিশিল্ডেড। এবার আমরা একটা এক্সাম্পল দেখে নেব, রিয়েল এক্সাম্পল, সেখান থেকে আমরা শিল্ডেড এবং ডিশিল্ডেডটা আরও ক্যালকুলেশন করতে পারবো। তাহলে আমি বলতে পারি এই যেটা এসেছে ডাউন ফিল্ডে এবং এইচ বিটা এসেছে আমাদের লো তোমার আপ ফিল্ডে। এবং একটা মলিকুল দেখো CH3 CH2 Cl or বা ব্রোমিন। তাহলে এরকম একটা যদি মলিকুল আঁকি তাহলে কি দেখতে পাবো যে দু ধরনের হাইড্রোজেন এখানে আছে। আমি সেটার নাম দিলাম এটা এইচ এ এবং এইচ বি। সেখানে যদি আমি এই যেটা যে তিনটে হাইড্রোজেন আছে এবং মাঝে এইচ বি মানে দুটো হাইড্রোজেন আছে, এবং একটা জিনিস মনে রাখবে এখানে ব্রোমিন লেগে আছে, দ্যাট মিনস ইলেকট্রনটাকে টানবে, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তো ইলেকট্রনটাকে টানবে। তাহলে কি হবে এই মাঝের যেটা এইচ বি সেই এইচ বির ইলেকট্রন ডেন্সিটিটা কমে যাবে। দ্যাট মিনস তাহলে কি হবে না ইলেকট্রোম্যাগনেটিক যে ফিল্ড, ইলেকট্রনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে সেই ক্রিয়েটটা এইচ বির ক্ষেত্রে লেস হবে। তাহলে এইচ বির ক্ষেত্রে যদি লেস হয় তার মানে এইচ এর ক্ষেত্রে বেশি হবে। তাহলে এইচ এর ক্ষেত্রে যদি বেশি ইলেকট্রন থাকে, ইলেকট্রন ফিল্ড থাকে, তাহলে কি হবে এর টোটাল এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ডটা কমে যাবে। আর কমে যাওয়া মানে হচ্ছে লো ফ্রিকোয়েন্সি হওয়া, আর লো ফ্রিকোয়েন্সি হওয়া মানে হচ্ছে এই যেটা কি হবে শিল্ডেড হয়ে যাবে। তাহলে এইচ বিটা হবে ডিশিল্ডেড। তুমি দেখো এখানে দিস ইজ দ্য পোর ইলেকট্রন অ্যান্ড দিস ইজ দ্য রিচ ইলেকট্রন। তাহলে দিস ইজ দ্য পোর ইলেকট্রন মানে হচ্ছে কম ইলেকট্রন, মানে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডটা কম, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রন রিচ সেন্টার ইন দ্য কেস অফ দ্য এইচ এ। সো দিস ইজ দ্য শিল্ডেড অ্যান্ড দিস ইজ দ্য ডিশিল্ডেড, কারণ লেস অ্যামাউন্ট অফ তোমার ইলেকট্রন ম্যাগনেটিক ফিল্ড, সো এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড ইজ গেটার। আর এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড গেটার হলে ফ্রিকোয়েন্সিটা গেটার হবে, আর ফ্রিকোয়েন্সি গেটার হওয়া মানে হচ্ছে সেটা ডিশিল্ডেড। সো দিস ইজ দ্য আপ ফিল্ড, দিস ইজ দ্য ডাউন ফিল্ড। তাহলে এ অ্যাটমটা আসবে শিল্ডেড অবস্থায় আর বিটা আসবে তোমার ডিশিল্ডেড অবস্থায়। তো আর একটা এক্সাম্পল তুমি দেখে নাও, সেখান থেকেও তুমি বুঝতে পারবে যে হোয়াট ইজ দ্য শিল্ডেড অ্যান্ড ডিশিল্ডেড নিউক্লিয়াস in NMR study. Suppose here CH3 CH2O CH2 CH3 or Br suppose. So here is a two type of electronegative atom. So suppose this is the one environment, this is A, and suppose and this is the B, and this is the C hydrogen. So আমাদের গ্রাফটা কিরকম হবে, তিনটে গ্রাফ পাবো আমরা। সেই তিনটে গ্রাফের মধ্যে দেখো এখানে একটা ব্রোমিন আছে, এখানে অক্সিজেন আছে, এবং সেই হিসেবে দেখতে গেলে আমাদের দেখতে হবে কোনটা পোর হাইড্রোজেন মানে ইলেকট্রন আর কোনটা রিচ ইলেকট্রন সেটা খুঁজতে হবে। এবার দেখো এর মধ্যে কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নেই, সো দিস ইজ দ্য রিচ ইলেকট্রন। এখানে একটা ইলেকট্রন CH2 বি ক্ষেত্রেও দেখতে পাচ্ছি অক্সিজেন আছে, এবং সি এর সঙ্গে লেগে আছে Br, এবং যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেটা হবে পোর তোমার ইলেকট্রন ম্যাগনেটিক ফিল্ড। সুতরাং সিটা হবে সব থেকে পোর ইলেকট্রন। সো অ্যাকর্ডিং টু দিস the poor electron means electromagnetic field is a very poor
সুতরাং এখানে কি হবে, দিস ইজ দ্য ডিসিল্ডেড, দেন দিস ইজ দ্য ডিসিল্ডেড অ্যান্ড দিস ইজ দ্য সিল্ডেড। তাহলে অ্যাকর্ডিং টু সিল্ডেড হচ্ছে এ, তার মানে এইখানটা সিল্ডেডটা পড়বে, তারপর পড়বে বি, তারপরে সব থেকে বেশি ডিসিল্ডেড হচ্ছে ব্রোমিনটা, ব্রোমিন লেগে আছে তার সঙ্গে, সুতরাং সিটা। সো দিস ইজ দ্য সিল্ডেড পোর্শন আপেল, অ্যান্ড দিস ইজ দ্য সি হিয়ার, সব থেকে বেশি ডিসিল্ডেড, অ্যান্ড মিডিল পোর্শনে CH2, সো দিস ইজ দ্য বি। তাহলে আমরা এখান থেকে সিল্ডেড এবং ডিসিল্ডেড এফেক্ট আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারলাম যে কোন এসপেক্টে কিভাবে আমরা কোনটাকে সিল্ডিং এবং কোনটাকে ডিসিল্ডিং বলবো। আমি একবার বলছি আরেকবার, যে সিল্ডিং না ডিসিল্ডিং, ইট ইজ ডিপেন্ড অন দ্য ইফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড। ইফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড মাইনাস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। যদি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা আমাদের কম হয় তাহলে পরে এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ডটা বেশি হবে, তাহলে ফ্রিকোয়েন্সি বেশি হবে, দ্যাট মিনস এটা ডাউন ফিল্ডে যাবে, দ্যাট মিনস এটা ডিসিল্ডেড হবে। এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ডটা যদি কমে যায়, লেস হয়, তাহলে ফ্রিকোয়েন্সিটা কম হবে, তার মানে সেটা সিল্ডেড হবে। এখন আমরা এই যে কেমিক্যাল শিফট বললাম, এটাকে আমরা কেমিক্যাল শিফট বলছি। এই কেমিক্যাল শিফটটা কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে? প্রথমেই বলি ইন্টারমলিকুলার ফোর্সেস, দ্যাট মিনস ইন্ডাকটিভ এফেক্ট, ভান ডার ওয়ালস ডিসিল্ডিং অ্যান্ড অ্যানিসোট্রপিক এফেক্ট। আর ইন্টারমলিকুলার ফ্যাক্টরের মধ্যে হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, সলভেন্ট এফেক্ট, টেম্পারেচার, অল আর। স্যার বলছি যে ডিসিল্ডেড এফেক্ট যেটা হবে সেটা কি সবসময় ডাউন ফিল্ডের দিকে হবে ফ্রিকোয়েন্সির? অবশ্যই ফ্রিকোয়েন্সি সবসময় ডাউন ফিল্ডের দিকে হবে, দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি সবসময় হাই হবে। ডিসিল্ডেড যেখানে যাবে হ্যাঁ, সেটা সবসময় ডাউন ফিল্ডের দিকে যাবে এবং ফ্রিকোয়েন্সি রেট সবসময় হাই হবে, ঠিক আছে? আর আচ্ছা। সিল্ডেড মানে হচ্ছে নিয়ার টু জিরো। ওকে, মানে আপ ফিল্ডের দিকে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি লো হ্যাঁ, মানে আপ হচ্ছে। ফিল্ডের দিকে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে। এবং কেন ওইটা ফ্রিকোয়েন্সিটা লো হচ্ছে সেটা তো পেয়ে গেলে, এফেক্টিভ ফ্রিকোয়েন্সি, এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ডটা লো হচ্ছে, এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ডটা লো হচ্ছে, দ্যাট মিন তোমার ফ্রিকোয়েন্সি লো হবে। এবং কি করে এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড লো হচ্ছে সেটা অ্যাকর্ডিং টু ডিপেন্ড অন দ্য ইলেকট্রন অ্যাটমসফিয়ার, ঠিক আছে? সেটা ওই সূত্র থেকে বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা দেখে নেবো এবার যে কোন কোন ফ্যাক্টরগুলো কেমিক্যাল শিফটকে ইনফ্লুয়েন্স করে বা ফ্যাক্টরটিকে ডিপেন্ডেন্ট করে। সো আমি প্রথমেই বললাম ইন্ডাকটিভ এফেক্ট। সো তুমি এখানে লক্ষ্য করো, উই নো দ্য ইন্ডাকটিভ এফেক্ট ডিপেন্ড অন দ্য electronegativity of the atom. So here is a compound, suppose CH3F, CH3OH, CH3Cl, CH3Br, CH3I, CH4 and ultimately TMS, tetramethyl silane. সো এখানে যদি আমরা এলিমেন্টগুলো দেখি, প্রত্যেকটা একটা ফ্লোরিন, একটা অক্সিজেন, একটা ক্লোরিন, একটা বোমিন, আয়োডিন, হাইড্রোজেন, সিলিকন। এবং নিচেতে লক্ষ্য করো, দিস ইজ দ্য ইলেকট্রোনেগেটিভিটি এফ এক্স, সব থেকে হাইয়েস্ট হচ্ছে এফ 4, তারপর 3.5, তারপর 3.1, 2.8, 2.5, 2.1 অ্যান্ড 1.8। তাহলে সেই হিসেবে যদি দেখো, তাহলে কেমিক্যাল শিফটটা কীভাবে আসে, তাহলে ডেফিনেটলি বুঝতে পারছো যার যত বেশি ইলেকট্রোনেগেটিভ বাড়বে তত পোর ইলেকট্রন ফিল্ড হবে, পোর ইলেকট্রন থাকবে, তার পোর ইলেকট্রন হওয়ার জন্য তার কিন্তু সেটা হবে ডিসিল্ডেড, মোর ডিসিল্ডেড। সো সেই জন্য দেখো CH3F টা মোর ডিসিল্ডেড, অ্যান্ড অ্যাকর্ডিং টু লেস দ্য ইলেকট্রোনেগেটিভিটি the atom go to the shielded portion and the frequency should be lower। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে TMS হচ্ছে 0, তারপরে CH4টা হচ্ছে 0.23, বিকজ সেখানে কিন্তু কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নেই, তার মানে সেটা দিস ইজ নট দ্য পোর ইলেকট্রন। সো যত রাইট হ্যান্ড সাইড টু লেফট হ্যান্ড সাইড যাব তত আমরা দেখতে পাবো কি তত ইলেকট্রোনেগেটিভ আছে, দ্যাট মিনস কেমিক্যাল শিফটটা ডাউন ফিল্ডের দিকে যাবে, দ্যাট মিনস মোর শিল্ডেড হবে। সো ইলেকট্রোনেগেটিভের ওপর কেমিক্যাল শিফটটা ডিপেন্ড করে। আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি আগেরটার মতোই।
তুমি লক্ষ্য করো CH3 CH2 Cl, দ্যাট মিনস একটা যদি H ধরি একটা Hb ধরি, তাহলে the Hb proton are deshielded because the chlorine atom had attached with that carbon, because they are closer to the negative atom chlorine atom, so they absorb downfield of hydrogen A. And second point দেখো Br CH2 CH2F, দুটো দুটো তোমার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে, একটা দিকে ফ্লোরিন আছে একটা দিকে ব্রোমিন আছে। Fluorine is a more electronegative than the bromine, so it is 4 electron in case of Hb, so Hb টা ডিসিলডেট এর দিকে যাবে and এই যেটা সিলডেট এর দিকে যাবে। ওকে, সো 3 নম্বর পয়েন্টে দেখো দুটো ক্ষেত্রে ক্লোরিন আছে, বাট একটা ক্ষেত্রে ক্লোরিন বেশি আছে, সো Hb টা অবশ্যই 4 ইলেকট্রন সেন্টার, সো সেখানে এটা ডিসিলডেট অবস্থায় যাবে। আর এই যেটার যেহেতু একটা ক্লোরিন আছে, so this is the rich electron than this other side, so that's why this is shielded hydrogen. So this is the how to describe this one. So this is the delta plus and this is the delta minus. In chlorine is an electronegative atom element and hydrogen is the delta plus. So chlorine decel the proton, is it take valence electron density away from carbon, which in turn takes more density from the hydrogen desilted the proton. আমরা NMR চার্ট থেকে দেখতে পাচ্ছি highly shielded proton appear at the high field and desilted proton appear in the low field, সেটা আমি আগেও বলেছি। তো desilted move proton resonance to the lower field, so desilted by an electronegative element. সো সাবস্টিটিউশন এফেক্ট, আমরা যদি সাবস্টিটিউশন যদি চেঞ্জ করি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের কেমিক্যাল শিফটটা ডিপেন্ড করে। যেমন দেখতে পাচ্ছ CHCl3 CH2Cl2 অ্যান্ড CH3Cl, যত বেশি সাবস্টিটিউশন বাড়ছে ক্লোরিনের তত বেশি দেখো দিস ইজ দ্য ডিসিলডেট হয়ে যাচ্ছে, এবং তার ফ্রিকোয়েন্সিটা কিন্তু সব থেকে বেশি পরিমাণ আসছে 7.27, তারপর 5.3, তারপর 3.05 ppm। সো এখানেও দেখতে পাচ্ছ মোর সিলডেড ডিসিলডেড CH2 গ্রুপ যত বাড়ছে তত বেশি কি হচ্ছে না সেটা মোর সিলডেড হয়ে যাচ্ছে, বিকজ দ্য ইলেকট্রন পরিমাণটা বাড়ছে, সো দিস ইজ দ্য আপফিল ফ্রিকোয়েন্সিতে তার পিকটা আসবে। So this is the inductive effect, and another one is a van der Waal effect. So the presence of bulky group in a molecule can cause desilting due to the weak van der Waal force and give slightly higher value of delta than the expected. তাহলে কি দেখতে পেলাম, অ্যাকর্ডিং টু van der Waal forces বাল্কি গ্রুপ বেশি পরিমাণে হলে পরে সেটা ডিসিল্টিং এর দিকে যাবে এবং হায়ার ভ্যালু ডেল্টা ভ্যালু হায়ার দেবে। আচ্ছা, অ্যানিসোট্রপিক এফেক্ট কি? দিস ইজ কল দ্য পেস এফেক্ট অলসো। অ্যানিসোট্রপিক এফেক্ট অ্যারাইজ ডিউ টু দ্য ওরিয়েন্টেশন অফ দ্য নিউক্লিয়াই উইথ রেসপেক্ট অফ দ্য অ্যাপ্লাইড ম্যাগনেট ফিল্ড। কোনো একটা নিউক্লিয়াস যদি ওরিয়েন্টেশন করে তাহলে সেক্ষেত্রে আমাদের একটা এফেক্ট দেখা যায়, দিস ইজ কল দ্য পেস এফেক্ট, এবং সেটার জন্যও কিন্তু আমাদের shielded এবং deshielded হাইড্রোজেনটা শিফট করে। So chemical bond can set up magnetic field. The effect of this field on this chemical shift is depend upon the special arrangement, অর্থাৎ স্পেশাল অ্যারেঞ্জমেন্টের উপরে এই কেমিক্যাল শিফটটা ডিপেন্ড করে। যেমন পাই বন্ড এফেক্ট, দ্য কেমিক্যাল শিফট অ্যান্ড কজ দ্য ডাউনফিল শিফট উইথ দ্য হায়ার ডেল্টা ভ্যালু। যেমন দেখো এখানে লক্ষ্য করো, ফর এক্সাম্পল CH3H, দ্য হাইড্রোজেন তো 0.23 আসে, দ্য ডেল্টা সি ইজ 2.3, বাট এখানে যখন ডবল বন্ড দুটো হয়ে গেল তাহলে তখন কি হচ্ছে, যে মোর অ্যানাসোট্রপিক এফেক্ট দেখাচ্ছে, এবং তার ফলে 5.25 ডেল্টা এইচটা আসবে এবং ডেল্টা সি আসবে 123.3 ফ্রিকোয়েন্সিতে। সো দেখতেই পাচ্ছ যত অ্যানাসোট্রপিক এফেক্ট অর্থাৎ রিং কারেন্টটা যত বেশি স্প্রেড করবে, দিস ইজ কল দ্য স্পেস এফেক্ট,
যত স্পেস এফেক্ট বাড়বে তত মলিকুল টু ডিসিলডেট হবে, এবং ডিসিলডেট যত বেশি হবে তত বেশি হায়ার ফিল্ডের দিকে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি, হায়ার ফ্রিকোয়েন্সির দিকে পিক আসবে। তুমি এখানে একটা দেখো, দিস ইজ দ্য বেঞ্জিন মলিকুল অ্যান্ড দিস ইজ দ্য রিং কারেন্ট অফ দ্য বেঞ্জিন। এবং দেখতে পাচ্ছ এখানে যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনগুলো হচ্ছে মোর ডিসিলডেড হাইড্রোজেন। বিকজ অফ দ্যাট, কারণ কি না, এটা মোর ডিসিলডেড কখন হয় না, যখন সেটা রিচ ইলেকট্রন থাকবে। তো রিচ ইলেকট্রন যখনই থাকবে তার এই ইলেকট্রনগুলো কি হচ্ছে না, এটা দেখানো হয়েছে যে সার্কুলেটিং পাই ইলেকট্রন ফিল অ্যাড টুগেদার, এবং হাইড্রোজেনটা দেখো, দ্য হাইড্রোজেন ইজ ইন দ্য সেকেন্ডারি ম্যাগনেটিক ফিল্ড জেনারেট বাই দ্য সার্কুলেটিং পাই ইলেকট্রন তার ডিসেল্ডেড দ্য অ্যারোমেটিক ফোটন। এবং দ্যাটস ওয়াই এদিকে দেখতে পাচ্ছ B0 মানে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হচ্ছে, এবং তার রেসপেক্টিভ ইলেকট্রনগুলো যেগুলো আছে তাদের নিজস্ব মধ্যে একটা মানে সার্কুলেশন হচ্ছে ইলেকট্রনগুলো, পাই বন্ডগুলো। দ্যাটস ওয়াই দ্য এফেক্টিভ magnetic field is high, so the molecule should be, the hydrogen of this molecule should be desilted. In case of the alkene, here also the hydrogen of the alkene also in the desilted portion, because the secondary magnetic field, this is the anisotropy, or this is the line of the secondary magnetic field, and this is the rich line of electron. সো রিচ লাইন ইলেকট্রন হলে পরে আমরা কি দেখতে পাচ্ছি, যেটা ডিসিল্ডেড হয়ে যাবে। অর্থাৎ যত বেশি ইলেকট্রনের ক্লাউডিং বাড়বে, অর্থাৎ অ্যানান্সোট্রপিক ফিল্ড লাইন যত বেশি বাড়বে তত বেশি মলিকুলটা ডিসিল্ডেড হবে। সেই জন্য বেঞ্জিনের ক্ষেত্রেও আমরা হাইড্রোজেনগুলো ডিসিল্ডেড দেখেছিলাম। So in case of the alkyne system, it is also the this is the secondary magnetic field, this is the anisotropic effect, but in that anisotropic effect no hydrogen is fall in this magnetic field. So the two hydrogen field in the main applied magnetic field, so that two hydrogen is a shielded. So this is the shielded field subtraction. So in case of the alkyne system, the two hydrogen are in the field of the applied magnetic field. So this is the low frequency, effective magnetic field is low, so the frequency is low. That means this is upfield direction, and that hydrogen should be the shielded hydrogen. So now effect of the hydrogen bonding. So intermolecular hydrogen bonding does not show any change in absorption due to the change in the concentration. While hydrogen atom involved in the intramolecular hydrogen bonding share its electron with two electronegative element, and as a result itself desilted and get higher delta value. তার মানে তুমি দেখো এখানে ইন্টারমলিকুলার যখন হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, যখন মোর ইলেকট্রন নেগেটিভিটি অ্যাটম একটার সঙ্গে লেগে থাকছে তখন কি হচ্ছে, ইলেকট্রন ফোর্স সেন্টার হয়ে যাচ্ছে। যখন সেম ইলেকট্রোনেগেটিভ অ্যাটম is shared with the another hydrogen through the hydrogen bonding, তাহলে কি হচ্ছে, the relatively electronegativity is ডিক্রিজ করার জন্য যে হাইড্রোজেনগুলো কানেক্টিং হচ্ছে সেই হাইড্রোজেনগুলো অলসো দ্য ফ্রি। সো দিস ইজ অলসো দ্য রিচ ইলেকট্রন সেন্টার হয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু বন্ডিং অফ দ্য হাইড্রোজেন। সো ডেফিনেটলি দিস ইজ দ্য ডিসেল্ডেড হয়ে যাবে এবং গেট দ্য হায়ার ডেল্টা ভ্যালু। আমার মনে হয় বোঝা গেল। এখানে দেখতে পাচ্ছ যে সিম্পল যদি একটা কার্বক্সিলিক অ্যাসিড থাকতো তাহলে কি হতো, সেখানে কোনো অক্সিজেন যেটা লেগে থাকতো তার সঙ্গে যে হাইড্রোজেন আছে সে হাইড্রোজেনটা ইজিলি এফেক্টিং ম্যাগনেটিক ফিল্ড কমে যেত, দ্যাট মিনস শিল্ডেড হতো। কিন্তু যখনই হাইড্রোজেন বন্ডিং হচ্ছে তখন সেই হাইড্রোজেন বন্ডিংটা আর একটা মলিকুলের সঙ্গে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে অ্যাটাচ হচ্ছে, তখন কি হচ্ছে, রিলেটিভলি যে স্ট্রেংথ অফ দ্য ইলেকট্রন সেটা অনেকটা রিচ হয়ে যাচ্ছে অফ দ্য হাইড্রোজেন। সো তখনই কি হচ্ছে, যখনই রিচ হয়ে যাবে তাহলে এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড ইজ গেটার, সো দিস ইজ ডিসিল্ডেড। সো দ্যাটস ওয়াই যখন ডাইমারাইজ করবে অর্থাৎ হাইড্রোজেন বন্ডিং হবে তখন আমরা দেখতে পাবো যে ডাউন ফিল্ড শিফট হবে এবং সেই ডেল্টা ভ্যালুটা
9 to 15 পর্যন্ত রেঞ্জে চলে যায়। তাহলে আমি বলেছিলাম যে আমার একটা মলিকুল সম্বন্ধে তোমাদের দেখাবো, যেটার এনএমআর পেকটালস বিভিন্ন রকম কমপ্লিকেটেড এনএমআর। সেখানে দেখাবো যে হাইড্রোজেন বন্ড একটা ওএইচ গ্রুপটা হাইড্রোজেন বন্ডেড হয়ে আছে। কি করে বুঝবো না? নর্মাল ওএইচ বন্ডটা কিন্তু অত ডাউন ফিল্ডে শিফট করবে না, তার মিন ডেল্টা ভ্যালু অত বেশি হবে না। বাট if we get the suppose 12 and 13 value in the Eisenman spectrum, সো তুমি ডেফিনেটলি বলতে পারো সেখানে হাইড্রোজেনটা কোনো একটা সঙ্গে তোমার হাইড্রোজেন বন্ডিং করে আছে, কারণ ডেল্টা ভ্যালুটা মোর ডাউন ফিল্ডের দিকে শিফট করছে, দ্যাট মোর ডিসিলরেট হয়ে যাচ্ছে। তুমি এখানেও দেখতে পাচ্ছ, এখানেও যখন একটা তোমার হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে ইন দ্য কেস অফ দ্য রাইট হ্যান্ড সাইড মলিকুল, the delta value appear in the 15.4. So that hydrogen which has introduced by this intermolecular hydrogen bonding, that hydrogen should be either rich center than the another hydrogen, and this is the more decelerated hydrogen. So the next one, temperature. The resonance position of most signal is little affected by the temperature. When suppose OH, NH, SH proton show uphill shift at higher temperature, অর্থাৎ uphill shift মানে that molecule should be shielded, অর্থাৎ টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে মলিকুলগুলো সামহাউ শিল্ডেড হয়ে যায়। সো সেক্ষেত্রে প্রোটনটা আপহিল শিফটে হবে এবং ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি দেখাবে। সলভেন্ট, the solvent used in the NMR spectroscopy should be chemically inert, magnetically isotropic, devoid of hydrogen atom, and should dissolve the sample of the reasonable extent. ফর এক্সাম্পল আমরা বলেছিলাম যে অনেকগুলো স্যাম্পেলের সম্বন্ধে আমি বলেছিলাম এর আগের দিন যে অনেক ধরনের স্যাম্পেল আমরা ইউজ করতে পারি, তার মধ্যে সাধারণত CCl4, CH2, CdCl3 এটসেট্রা এইগুলোই ইউজুয়ালি ব্যবহার করা হয়ে থাকে। সো দ্য নেক্সট ওয়ান অফ দি হাইব্রিডাইজেশন। সো আগে সলভেন্টের ওটা যেটা ছিল ওটা একটু ব্যাখ্যা বলুন তো, ওটা বুঝতে পারলাম না, মানে লাস্টের পয়েন্টে ডিজলভ না কি একটা ছিল না, ওটা ওই আগেরটা পেজটা যান। কোনটা বলো? হ্যাঁ, ওই devoid of hydrogen atom and should dissolve the sample to be reasonable extent, ও এটা কি আচ্ছা বলছে? আচ্ছা, না না, এটা হচ্ছে যে তোমাকে আগের দিন সলভেন্ট সম্বন্ধে আমি ভালো করে ডেসক্রিপশন করেছিলাম, মনে আছে? অনেকগুলো সলভেন্ট বিভিন্ন বলেছিলাম, তার একটি পার্ট হচ্ছে যে সলভেন্টের উপরে এনএমআর স্পেকট্রোস্কোপি অর্থাৎ কেমিক্যাল শিফটটা ডিপেন্ড করে থাকে। সেই জন্য তুমি কি ধরনের সলভেন্ট করবে তোমাকে বলা হচ্ছে তার প্রপার্টি হতে হবে দ্য কেমিক্যালি ইনার্ট হতে হবে, ম্যাগনেটিকলি আইসোট্রপিক হতে হবে, অ্যান্ড ডিভয়েডেড অফ হাইড্রোজেন অ্যাটম। ডিভয়েডেড মানে কি? Devoid of hydrogen atom and should be dissolved in the sample to reasonable extent. তার মানে কি? মানে ম্যাক্সিমাম যে সলভেন্টগুলো থাকবে সেখানে যেন হাইড্রোজেনটা না থাকে, বুঝতে পারলে? কারণ যে হাইড্রোজেনটা থাকবে সেই হাইড্রোজেনটা কিন্তু অলরেডি চলে আসবে প্রোটন এনএমআরের জন্য। ওকে, তো তুমি যে ধরনের হাইড্রোজেন নেই এইরকম ধরনের সলভেন্ট ইউজ করবে যেখানে ওই স্যাম্পলটা রিজনেবল এক্সটেন্ডে সলিবল হতে পারে। কারণ তোমাকে বলা হয়েছিল যে সমস্তটা সলিবল হওয়ার দরকার নেই, সামান্য পরিমাণ একটু সলিবল হলে পরেই আমরা এনএমআর স্পেকট্রোস্কোপি বা এনএমআর আমরা স্টাডি করতে পারি। আমি একবার তোমাকে দেখাচ্ছি সেই স্লাইডটা যেখানে আমি বিভিন্ন রকম সলভেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। দিস ইজ টু দেয়ার ইজ এ লট অফ সলভেন্ট, লুক এট হিয়ার। এই যে তুমি দেখতে পাচ্ছ তো এখানে, যেখানে আগের দিন আমি এই যে অনেক সলভেন্ট ইউজ ইন দ্য এনএমআর স্টাডি, এখানে কিন্তু আমি সমস্ত ধরনের সলভেন্ট নিয়ে অলরেডি তার প্রপার্টি এবং বিভিন্ন কোন ধরনের সলভেন্ট ইউজ করা যেতে পারে অলরেডি আই হ্যাভ ডিসকাস, তাই না? ওকে, সো দ্য নেক্সট টপিক যে হাইব্রিডাইজেশনের মাধ্যমে কিভাবে ডিপেন্ড করে থাকে। সো sp3 হাইড্রোজেন, নো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অ্যান্ড 5 বন্ডেড গ্রুপ, সেক্ষেত্রে কি হবে? 3 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন সাইক্লোপ্রোপেন। এইভাবে কিন্তু আমাদের কি ডিপেন্ড করে থাকে না, আমি বলছি পরে বুঝতে পারবে যে এই যে আমি কি বললাম যে হাইব্রিডাইজেশনটার উপরেও কিন্তু আমাদের কেমিক্যাল শিফটটা ডিপেন্ড করে থাকে। কারণ যত বেশি 3 ডিগ্রি কার্বন ডাইঅক্সাইড কেমিক্যাল শিফট, তুমি বুঝতে পারছো এখানে তুমি নিজেই তুমি আইডেন্টিফাই করতে পারবে
যে তুমি কোনটা ইলেকট্রন ডিচ সেন্টার, কোনটা ইলেকট্রন ডিচ সেন্টার নয়। যত বেশি ইলেকট্রন ডিচ সেন্টার হবে সেটা ডিসিলডেট হবে, যত বেশি ইলেকট্রন পোর সেন্টার হবে সেটা সিলডেট হবে। সুতরাং তুমি বুঝতেই পারছো দিস ইজ দ্য মোর ইলেকট্রন, দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ডিসিলডেট, and the 2 degree is a less electron deach center, so that why this is the shielded, and 1 degree is more shielded, and cyclopropane also the more shielded. So in the case of the sp2 hydrogen, in the sp2 the ch bond, the carbon atom has more s character, আমরা জানি যে 33% s character, and which effectively rendered it more electronegative than the sp3 hydrogen carbon. আমরা জানি যে sp2 is more electronegative than the sp3, so that's why electronegativity বাড়লে কি হবে, দিস ইজ দ্য পোর সেন্টার হয়ে যাবে, আর পোর সেন্টার হয়ে যাওয়া মানে দিস ইজ দ্য সিলডেড হয়ে যাবে। ওকে, তা ইন কেস অফ দ্য sp2 carbon atom hold it electron more tightly, it result in the less shielded, so the hydrogen nucleus then in the sp2 bond. আর আনাদার এফেক্ট হচ্ছে যে আমরা দেখেছি যত বেশি পাই ইলেকট্রন বাড়বে তত সেখানে বেশি অ্যানাসোট্রপিক এফেক্ট দেবে, দ্যাট ইজ পেস এফেক্ট। সো সেটাও পেস এফেক্টের জন্য সেটা কি হয়ে যাবে, ডিসিলডেড হয়ে যাবে। ওকে, and sp hybridize on the basis of the hybridization acetylic photon to have a chemical shift greater than their venial photon। কারণ কি না sp2 মানে হচ্ছে তোমার দেখতে পাবে কি না sp-টা জেনারেলি sp2 থেকে তোমার কি হবে না, দেখো এক নাম্বার এখানে একটা পয়েন্ট আছে মাথায় ভালো করে রাখতে হবে, sp3 ক্ষেত্রে কোনো রকম কিন্তু পাই বন্ড ছিল না, তাহলে সেখানে অনলি কিন্তু তোমার মোর ইলেকট্রন সেন্টার। সো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু কোনো অ্যানান্সোট্রপিক এফেক্ট ছিল না, অর্থাৎ ফেস এফেক্ট ছিল না। বাট ইন কেস অফ দ্য sp হাইড্রোজেন, sp2 হাইব্রিডাইজ কার্বন হাইড্রোজেন, অ্যান্ড সেখানে কিন্তু দেখতে পাবে কি সেখানে ইলেকট্রোনেগেটিভিটি এফেক্ট দেখাবে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যানান্সোট্রপিক এফেক্ট অর্থাৎ পেস এফেক্ট দেখাবে। কিন্তু sp2 এর ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি হায়ার দেখাবে, এই sp হাইব্রিডাইজের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি হায়ার দেখাবে, বাট তুমি কিন্তু অ্যানান্সোট্রপিক এফেক্ট দেখাবে না। কারণ কি তুমি দেখলে যে দুটো হাইড্রোজেন কিন্তু মোর সিলডেড হয়ে যায়। তাহলে আমরা ফাইনালি sp2 ইজ গ্রেটার দেন sp ইজ গ্রেটার দেন sp3। তাহলে এইবার আমরা বিভিন্ন রকম এক্সাম্পল দেখতে দেখতে আমরা যদি এক্সাম্পলগুলো করতে থাকি তাহলে আমরা ইজিলি এনএমআর স্পেকট্রোস্কোপির বিভিন্ন রকম কেমিক্যাল শিফটগুলো আইডেন্টিফাই করতে পারবো। লেট লুক আমরা কিভাবে করি না, দিস ইজ দ্য গ্রাফ, দিস ইজ দ্য ইন্টেন্সিটি অর অ্যাবজর্পশনস and this is the frequency in the lower line. So let's look at the NMR spectrum of the ethanol. So this is the CH3 CH2OH. So the horizontal axis represent the chemical shift and in the given symbol delta, and it is measured in parts million. আমরা জানি কেমিক্যাল শিফট যেটাকে ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়, যার ইউনিটটা হচ্ছে পার্টস পার মিলিয়ন, এটা দিয়ে অবজার্ভ করা হয়। এবং আমরা হরাইজন্টাল লাইনটা দেখলাম এবং যেটা ভার্টিক্যাল লাইন দেখছি দিস ইজ দ্য অ্যাবজর্পশন। ওকে, নাও লেটস সি। সো ইট ইজ অ্যাবাউট দ্য 1 position, is about the 3.5 position another peak, and another is 5.2 or 4 5 point something, this is the another peak. আমরা জানি যে 0 মানে হচ্ছে this is the upfill, and that is the most that hydrogen is appear in the higher low frequency, and the next this is the in the left hand side, so this is the up downfill, so the more desilted hydrogen appear at that position, that means 5 point something. So আমরা এবার সেটাকে আইডেন্টিফাই করব। So this is the CH3, this peak appear CH3, this peak appear CH2, and this peak appear OH group। আমরা এবার যদি ব্যাখ্যা করি দেখতে পাবে কি মোর সিলডেড, কেন কি না দিস ইজ দ্য মোর সিলডেড বিকজ ইলেকট্রন ডিচ সেন্টার। তো ইলেকট্রন ডিচ হয়ে যাওয়া মানেই সেটা কি হবে, সেটা মোর সিলডেড হয়ে যাবে, তাহলে কি ফ্রিকোয়েন্সি কম হবে, মানে এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড
টা লোয়ার হয়ে যাবে, তার ফলে কি হবে, ফ্রিকোয়েন্সিটা লো হয়ে যাবে। তাহলে CH3 গ্রুপটা পাবো আমরা এই রেঞ্জে, CH2টা পাবো আমরা মিডিল পজিশনে। এবং বলেছি কি না OH বন্ড জেনারেলি আমরা ওখানে একটা এফেক্ট থেকে দেখলাম কি, দিস ইজ দ্য ভান্ডার ওয়াল এফেক্ট অর সাম ওয়ান, দ্য OH গ্রুপ অলওয়েজ appear in the higher frequency value. So according to 3 peaks, definitely the OH peak is the 5 point something, and CH3 is a shielded molecule, shielded hydrogen atom, so this is in the lower frequency. The definitely in middle also the CH2. So look at here, we have described this one. So this is the ethanol. So this is the another type of hydrogen, and this is the green color, this is the another category of hydrogen, and this is the another category of hydrogen. So look at here, we have the peak that this is the 3 hydrogen appear for in yellow color because of the 3, this is the more shielded hydrogen. So this is the CH3, and this is the মিডিল CH2 গ্রিন। এবং যেটা আমি বললাম এখন কিছুক্ষণ আগে, তাহলে যে 1 হাইড্রোজেনটা এখানে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছ যে গ্রাফগুলোতে যত নাম্বার অফ হাইড্রোজেন পাচ্ছে তাতে গ্রাফের কিন্তু স্ট্রাকচারটা একটু হাই হচ্ছে। সো এটাও আমরা পরবর্তীকালে পড়বো। আমি বলেছিলাম তোমাদেরকে যে নাম্বার অফ হাইড্রোজেন ও নাম্বার অফ সিগনাল সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ এই ইন্টেন্সিটি, অর্থাৎ যত বেশি হাইড্রোজেন বাড়বে তাহলে ইন্টিগ্রালটা বাড়বে, ইন্টিগ্রাল হাউ টু ক্যালকুলেট দ্য ইন্টিগ্রেট, কতটা পরিমাণ পিকটা উঠবে, এবং সেই পিকের নেচারের উপর নির্ভর করে তুমি কি করতে পারবে না, কতগুলো হাইড্রোজেন আছে এবং কতগুলো হাইড্রোজেনের জন্য এই পিকটা এসে ইউ ক্যান আইডেন্টিফাই ফ্রম দিস পিক। তাহলে এখানে দেখতে পাচ্ছ দি ইয়েলো কালার হাইড্রোজেন ইজ অ্যাপিয়ার ইন দ্য নিয়ার অ্যাবাউট দ্য 1 ফ্রিক ডেল্টা, and 2 hydrogen in the green color in middle position is near about the 3.5 delta, and the more distilled hydrogen, that is OH hydrogen, appear in the 5.2 approximately. So the OH group contain 1 hydrogen atom which form a small peak, এবং আমরা দেখতে পেলাম যত বেশি হাইড্রোজেন থাকবে তত পিক তত লম্বা হবে। So the position of the each peak on the NMR spectrum give us information about the corresponding chemical environment, এবং কি ধরনের কেমিক্যাল এনভায়রনমেন্ট আছে সেটাও কিন্তু আমরা গ্রাফ থেকে বুঝতে পারবো। আমরা তো এই ছবি থেকে করলাম, কিন্তু আমাদেরকে করতে হবে গ্রাফ থেকে ছবিটা। সুতরাং গ্রাফ থেকে যখন ছবি করব তাহলে আমাদের কিন্তু ছবির থেকে গ্রাফটাকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে, যে গ্রাফটা থেকে আমরা কিভাবে অ্যানালিসিস করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্য কেমিক্যাল এনভায়রনমেন্টটাও আমরা কিন্তু বুঝতে পারছি ফ্রম দিস গ্রাফ। তাহলে কি দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য ডিসিল্ডেড ডাউনফিল, and this is the shielded and the upfill. So this peak appear in the 0 is a TMS. This is the TMS value. So this is the all about your chemical shape. I think you can understand that what is the shielded effect, deshielded effect of a photon, and how it is differ from this another one, and how to chemical shift appear, and what factor is defend the chemical shift. And you can also learn the more book, and then you can know the better idea about this every molecule. We have to predict signal number, that সিগন্যাল নাম্বার আমরা কিভাবে প্রেডিকশন করব। অর্থাৎ আমি বলেছিলাম দ্য সিগন্যাল নাম্বার সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। সো লুক এট হিয়ার, this is the acetone molecule, the carbon and hydrogen, here is the carbon and hydrogen are in the same atmosphere. Look at here, the both the hydrogen atom is the CC, and the both CC atom is attached to the another C, and another C is atom, that middle C is attached to the more electronegative atom. So this hydrogen, the 2 hydrogen of the acetone are the feel like a same environment, so you get the one signal. In the case of the benzene, all the hydrogen have the same environment, there is nothing any addition of the another electronegative atom or another alkyl or aryl group present, so the all the 6 hydrogen have the same environment, and you get the one signal. So in case of the benzene you get the one signal.
But in the xylene, paraxylene, look at here, the CH3 and the another CH3 is the different from this other two side hydrogen, because look at here, the hydrogen 3 is attached to the carbon, is the same atmosphere. In the another side CH3 hydrogen also the same atmosphere. So the two hydrogen has the same atmosphere, get the one signal, and another hydrogen, suppose this is the 1 and this is the 2 3 4 5 6. So this is the 1 and 4 dimethyl benzene, suppose. So or the para methyl toluene. So that's why the four hydrogen left from the attached to the benzene ring are the different atmosphere, and the four hydrogen is feel the same environment. So you get the one signal from these two CH3 group, and another signal you get that by this four hydrogen, because the two hydrogen, the both side is the same environment. So in case of the paraxylene, you get the two NMR signal. So look at here, the methyl acetate, this is the CH3, and এই CH3 দেখো CO গ্রুপ এবং তার সঙ্গে O গ্রুপের সঙ্গে লেগে আছে। So this CH group is a different environment, and another CH3 group is another different environment, because this CH2 in the right hand side is directly attached to the oxygen. So that hydrogen feel the the more electronegative atom, and this the poor electron. So this hydrogen field is a shielded, and another hydrogen in the left hand side is a more rich hydrogen electron. So this is the deshielded portion. So that's why this is the 2 NMR signal. You get the 2 NMR signal here is the ethyl benzene. Look at here, you get the 3 signal, because that CH3 is the another category, the CH2 is the another environment, and the rest of the all hydrogen attached to the benzene ring, that means 1 2 3 4 5, the 5 hydrogen are the different atmosphere. So you can get the 3 type of signal. Okay, now the propanol. So look at here, this is the two hydrogen, the CH3 and CH3 is the same environment. So for this 6 hydrogen you get the one peak, and the another CH hydrogen in the middle carbon atom, attached to middle carbon atom, is the different atmosphere. So you get the another signal, and the you get also the hydrogen signal of the OH, this is the another signal. So from this molecule you have to get the 3 NMR signal. So you have to identify all this molecule, so the hydrogen and their atmosphere, the what type of difference in the atmosphere of the hydrogen, you get the such type of NMR signal. So like a methyl chloropropane, here look at here, this is the CH3 is the another hydrogen is here. So 2 hydrogen another is here. So this is the 3 signal. So this is wrong, because we get the, this is one signal, this is the one signal. So you get the one the similar. So this is the one signal, and another is a 2 signal here, another is a 3 signal here for hydrogen. তাহলে আমাদের ক্ষেত্রে এখানে 3 ধরনের সিগন্যাল পাওয়ার কথা ছবিতে দেখে মনে হচ্ছে। তুমি ভালো করে দেখো, CH3 এর জন্য একটা আলাদা অ্যাটমসফিয়ার, সেখানে একটা সিগন্যাল পাবে। যে কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন লেগে আছে তার সঙ্গে CH3 লেগে আছে, তাহলে এই গ্রুপের যে হাইড্রোজেনটা সেটা একটা আলাদা অ্যাটমসফিয়ার, সো এখানে একটা আরেকটা সিগন্যাল পাবে। আর এই দুটো হাইড্রোজেন হচ্ছে সেম অ্যাটমসফিয়ার, সো তুমি সেম অ্যাটমসফিয়ারের জন্য তুমি কি পাবে না আর একটা সিগন্যাল পাবে, কিন্তু সেটা ঠিক নয়। তুমি ভালো করে লক্ষ্য করো, আমাদের দেখো এই CH3 গ্রুপটা যেদিকে আছে তার ওপরে দুটো হাইড্রোজেন আছে, দিস ইজ দ্য সেম অ্যাটমসফিয়ার। So you get the another hydrogen signal from this one, another hydrogen from these 2 hydrogen, another hydrogen from the less 2 hydrogen, and another is a hydrogen of the CH3 group। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, দেখো যে CH3 যেটা লেগে আছে সেটার জন্য একটা আমি সিগন্যাল পাবো,
তার সঙ্গে যে হাইড্রোজেনটা লেগে আছে সেটা আনাদার অ্যাটমসফিয়ারে, সেটার জন্য একটা পাবো। আর দেখো যে দুটো রেস্ট অ্যামাউন্টের দুটো উপর দিকে হাইড্রোজেন আছে তার সঙ্গে কিন্তু এই CH3 গ্রুপটার ইন্টারাকশন হওয়ার জন্য কিন্তু মলিকুলটা একটা অ্যাটমসফিয়ার চেঞ্জ হচ্ছে, তাহলে ওপরের দুটো হাইড্রোজেনের জন্য একটা পিক আর নিচের দুটো হাইড্রোজেনের জন্য আর একটা পিক পাবো। সো ফ্রম দিস মলিকুল উই গেট দ্য ফোর্থ সিগন্যাল। সো তোমাকে কিন্তু মলিকুল দেখে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে হাউ মেনি সিগন্যাল অ্যাপিয়ার। তুমি দেখো প্রথমে যদি তুমি সেইগুলো যদি না জানো, আজকে তোমাকে ছবি থেকে সিগন্যালের কথা ভাবতে হচ্ছে, বাট তোমাকে কিন্তু এনএমআর স্টাডিতে তোমাকে কি করতে হবে না, গ্রাফ থেকে তোমাকে স্ট্রাকচার ডিটারমিনেশন করতে হবে। আমরা এখন পড়ছি স্ট্রাকচার টু এনএমআর ডিটেকশন, অ্যান্ড নাও আফটার দিস the knowledge from this all the structure to NMR study, then we have to identify from this NMR study to structure. Okay, now the true chlorpropane. So this is তোমরা এটা বলো, দেখো এটা একটা অ্যাটমসফিয়ার, এটা একটা অ্যাটমসফিয়ার, এটা একটা অ্যাটমসফিয়ার, তাহলে উই গেট দ্য থ্রি সিগন্যাল। কারণ কি এই যে CH3টা এটা আলাদা, এটা বুঝতেই পারছো, কিন্তু এই দুটো হাইড্রোজেন যেটা রেস্ট পার্টে রাইট হ্যান্ড সাইডে আছে সেই দুটো হাইড্রোজেন কিন্তু সেম অ্যাটমসফিয়ার নয়। একটা দিকে CH3 লেগে আছে, একটা দিকে ক্লোরিন লেগে আছে, দ্যাট মিনস টু হাইড্রোজেন গেট দ্য ডিফারেন্ট টু সিগন্যাল। সো টোটাল you have to see that there are three signal appear. So now so integration, তো ইন্টিগ্রেশন অফ এ পিক, আমি যেটা বলছিলাম যে পিকের ইন্টিগ্রেশন দেখে আমরা কী করে বুঝবো, নট অনলি ডাজ সাচ ডিফারেন্ট টাইপ অফ হাইড্রোজেন give a distinct peaks in the NMR spectrum, but we can also tell the relative number of each type of hydrogen by a process called the integration. So integration is equal to determination of the area আন্ডার এ পিক। আমরা একটা পিকের আন্ডারে কোন একটা এরিয়া ডিটারমিনেশন করতে গেলে সেটাকে আমরা ইন্টিগ্রেশন বলে থাকি। দ্য এরিয়া আন্ডার এ পিক ইজ এ প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ হাইড্রোজেন দ্যাট জেনারেট দ্য পিক। তাহলে আমরা বুঝতে পারবো কি না, কোনো একটা পিকের এরিয়া থেকে নাম্বার অফ হাইড্রোজেন কতগুলো আছে সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো। সো দিস ইজ কল দ্য ইন্টিগ্রেশন। তাহলে আমি এখানে বলেছি দ্য এরিয়া আন্ডার এ পিক ইজ এ প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ হাইড্রোজেন দ্যাট জেনারেট দ্য পিক, অর্থাৎ নাম্বার অফ হাইড্রোজেন কতগুলো আছে তার উপর নির্ভর করে দ্য নাম্বার অফ পিক এরিয়াটা চেঞ্জ হয়। সো লুক অ্যাট হিয়ার, আমরা এই যে বেনজাইল অ্যাসিডের নিয়েছি, সো আমাদের অনেক মেথড আমাদের বের করা হয়। দিস ইজ দ্য বেনজাইল অ্যাসিটেট, the integral line arise an atom proportional to the number of hydrogen in each peak। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখো এখানে একটা ইন্টিগ্রাল লাইন করা হয়েছে। এবার বলি যে এটাকে অনেকগুলো মেথডে বের করা হয়। হলো তো স্পেকট্রাটা ছবি এনে যদি স্কেল আর যদি হাতে নাতে দেখানো যেত এক্সপেরিমেন্ট করে, তাহলে সহজেই তোমাদেরকে দেখানো যেত কিভাবে একটা স্পেকট্রা থেকে কিভাবে তুমি ইন্টিগ্রাল এবং হাউ মেনি হাইড্রোজেন প্রেজেন্ট ইন এ পার্টিকুলার পিক তুমি কিভাবে আইডেন্টিফাই করতে পারবে। সো এখানে দিস ইজ দ্য, সাপোজ তোমাকে একটা লাইন ক্যালকুলেট করতে হবে, দিস ইজ দ্য ইন্টিগ্রাল লাইন, সেইটার রেসপেক্টে পিক এরিয়া সেটা কি করতে হবে না, তোমাকে একটা নির্দিষ্ট যে জায়গা পর্যন্ত পিকটা উঠছে সেই পর্যন্ত তোমাকে স্কেলে করে মাপ করতে হবে, এবং তারপরে ঠিক সেম লাইনে এই পিকটা তোমার ওই পিকের রেসপেক্টে অর্থাৎ ইন্টিগ্রাল যে লাইনটা ক্যালকুলেট করছো সেখান থেকে আর একটা পিক কতটা উঠেছে, এবং আর একটা পিক তারপরে ওই ঠিক সেম ইন্টিগ্রাল লাইন থেকে পিক যেখানে শুরু হচ্ছে, একদম একদম ডগাটা নয়, যেখান থেকে পিকটা তোমার শুরু হচ্ছে মানে যেখান থেকে খাঁজটা শুরু হচ্ছে সেই খাঁজ পর্যন্ত তোমাকে ধরে তোমাকে একটা রেশিও করতে হবে। সাপোজ এখানে একটা দেখো করা হয়েছে, একটা লাইন দেখানো হয়েছে, দিস ইজ দ্য ইন্টিগ্রাল লাইন, এটা 5.5 ডিভিশন করা হয়েছে, এবং এখানে দেখো 2.22 ডিভিশন করা হয়েছে, এবং এখানে 32.5 ডিভিশন করা হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ এটা সব থেকে বড়, লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সব থেকে বড়, তারপরে মিডিল, এবং এটা বড়, এবং এটা অরিজিনাল স্পেকট্রা অফ দ্য বেনজাইল অ্যাসিটেট। তাহলে এবং তুমি দেখতে পাচ্ছ দিস ইজ দ্য CH2 গ্রুপ ইন দ্য মিডিল, অ্যান্ড এই CH3টা হচ্ছে এইটা, এবং তোমার এইভাবে যে পিকটা পাচ্ছ সেই পিক থেকে তুমি কি হচ্ছে 55:22:33।
তাহলে তোমার এটা 5:2:3 দ্য সিম্পল রেশিও অফ দ্য হাইয়েস্ট। তোমাকে সিম্পল রেশিও করে নিতে হবে। সেখান থেকে তুমি কি আইডেন্টিফাই করবে, তুমি দেখো 58.17 বাই 11.3, তোমার 5.14, প্রত্যেকে 11.3 দিয়ে ভাগ করা হয়েছে 1.90, আর 33.2 ছিল, তো 3 অ্যাকচুয়ালি অরিজিনাল ভ্যালু। দিস ইজ দ্য মেথড টু। ছিল অরিজিনাল স্পেকটাতে এইভাবে তোমার নিচের দিকে যে ডাটাটা যে দেখতে পাচ্ছ, এইভাবে ডাটাটা দেওয়া থাকে। সো সেই ডাটাটা দিলে পরে দিস ইজ কল দ্য ইন্টিগ্রাল। এই ইন্টিগ্রালের ভ্যালুটাকে প্রথমে ক্যালকুলেট করা হয় থ্রু স্কেল। এখানে পাওয়া যাচ্ছে 58.17 এই এরিয়াটা, এটা 21.21 এরিয়া, আর এটা 33.92 এরিয়া। স্কেল দিয়ে মাপ করে ইন্টিগ্রাল বের করবে, তখন 58.17 বেরোলো। এবার তুমি এটাকে লোয়েস্ট দিয়ে এভারেজ দিয়ে ভাগ করে দিলে, তাহলে ভাগ করে 5.14, 1.9 অ্যান্ড 3 বেরোচ্ছে। তাহলে তুমি দেখো দিস ইজ দ্য 5 হাইড্রোজেন, দিস ইজ দ্য 2 হাইড্রোজেন, অ্যান্ড দিস পিক অ্যাপিয়ার ফর দ্য 3 হাইড্রোজেন, অ্যাজুমিং দ্যাট দ্য CH3 ইজ 11.3 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে তুমি এখানে 3টে হাইড্রোজেনের জন্য, এটা 2টো হাইড্রোজেনের জন্য, আর দেখো এখানে যে পিকটা বেরোচ্ছে ডেফিনেটলি 5টা হাইড্রোজেনের, 1 2 3 4 5 ফর দ্য বেঞ্জিন রিং। তাহলে ফ্রম দিস ইন্টিগ্রাল you can easily calculate this peak appear for how many hydrogen. So another example এখানে তুমি দেখা হয়েছে, দেখো ওই গ্রুপটাকেই দেখানো হয়েছে যে NMR spectra of the phenyl acetone। সেই ফিনাইল অ্যাসিটোনে দেখা হচ্ছে যে এই পিকটা আসছে দিস 5 হাইড্রোজেনের জন্য, এইটা 2 হাইড্রোজেনের জন্য, ডেফিনেটলি এটা আছে 3 হাইড্রোজেনের জন্য। দিস ইজ দ্য স্পিন ফ্লিটিং। তা ওয়ান পার্ট আমি একদিন বলেছিলাম যে আমরা ইন্টারপ্রিটেশন করতে গেলে কেমিক্যাল শিফট জানতে হবে, সিগন্যাল নাম্বার জানতে হবে, ইন্টিগ্রাল জানতে হবে, অ্যান্ড স্পিনিং প্যাটার্ন জানতে হবে, এবং আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কাপলিং কনস্ট্যান্ট, দ্যাট ইজ কল জে ভ্যালু, অ্যান্ড কাপলিং কনস্ট্যান্ট তোমাকে জানতে হবে। তাহলে প্রথমে আমরা স্পিন স্প্লিটিংটা একটু দেখে নিই যে কীভাবে স্পিন স্প্লিটিংটা হয়। সো স্প্লিটিং অফ এ সিগন্যাল, ইচ সিগন্যাল ইন এ NMR spectrum represent one kind or one set of proton in the molecule। তাহলে আমরা কি দেখবো না, each signal in a NMR spectrum represent one kind or one set of proton in a molecule. In certain molecule, instead of the single peak of a group, this phenomena of the splitting of proton signal into two or more sub peak are reflect as splitting। আচ্ছা, এইটা করার জন্য আমাদের একটা রুল আছে, দিস ইজ কল দ্য n+1 রুল। দ্য স্প্লিটিং প্যাটার্ন অফ এ গিভেন নিউক্লিয়াস ক্যান বি প্রেডিক্টেড বাই দ্য n+1 রুল, where the n is the number of proton of neighboring carbon. The simplest multiplication are singlet, that is n is equal to 0। মানে প্রতিটা যে স্প্লিটিং হচ্ছে সেই স্প্লিটিংগুলোকে একটা নাম দেওয়া হয়েছে। যদি n সংখ্যক 0 হয়, n means neighboring hydrogen, ওকে, নাম্বার অফ দ্য নেভারিং হাইড্রোজেন। সো যদি n is equal to 0 হয় তাকে আমরা সিংলেট বলবো, অ্যান্ড যদি s দিয়ে প্রকাশ করা হয়, the number of the hydrogen is n is equal to 1, or coupling to just one proton, this is called the doublet। যেটা স্মল d দিয়ে প্রকাশ করা হয়, ট্রিপলেটকে স্মল t দিয়ে প্রকাশ করা হয়, where the n is equal to 2, কোয়াড্রেটকে q দিয়ে প্রকাশ করা হয়, যেদিকে n is equal to 3। জেনারেলি আমরা যে কোনো NMR পিক পাই সেগুলো হচ্ছে সিঙ্গেল, ডাবলেট এবং ট্রিপলেট, এবং বাদবাকিগুলোকে আমরা তখন আর কোয়াড্রেট বা কোয়ান্টেট বা সিক্সটেট বা সেফস্টেট বলি না, আমরা সেটাকে একবারে m দিয়ে প্রকাশ করি, দিস ইজ দ্য মাল্টিপ্লেট ইন দ্য জেনারেল স্পেকট্রোস্কোপি। তাহলে আমরা এখন স্প্লিটিং প্যাটার্ন অফ এ সিগন্যাল দেখব। সেখানে আমরা দেখতে পাবো কি, দিস দি n+1 রুল ফলো করে, where the n is the number of hydrogen of the nevarous hydrogen বা neighboring group. So this is the pattern, look at here, this is the singlet, that means n is equal to 0, that is a doublet, that is n is equal to 1, that is the triplet, that is mean তিনটে দাগ দেখতে পাচ্ছ, একটা মিডল, একটা বড়, তারপর দুটো ছোট। This is the triplet pattern, this is the quadruplet pattern, this is the
two are big and another two are small, and this is the this is n is equal to 4, this is sextet, and this is the septest, and this is all about the signal pattern or splitting pattern. So what is the n plus 1 rule, where n means neighboring hydrogen? So look at here, আমরা যদি এখানে দেখি this hydrogen peak is split by two neighbors. সো এই হাইড্রোজেনটাকে আমরা যদি কনসিডার করি, তা তার পাশের হাইড্রোজেনটা কটা আছে? দুটো আছে। সো হিয়ার, সো n plus 1 is equal to 3 because the neighbor's hydrogen is 2. আমরা যদি এই যে ইয়েলো কালারের যে হাইড্রোজেনটাকে আমরা মার্ক করেছি, তার যদি এনএমআর স্টাডি করতে হয়, তাহলে এই পিকটা অ্যাপিয়ার করবে আনাদার দুটো হাইড্রোজেন পিকের রেসপেক্টে। সো দিস পিক অ্যাপিয়ার্ড ইজ এ triplet because it follow the splitting pattern n plus 1 and the neighboring hydrogen is 2. So 2 neighboring hydrogen, that is n plus 1 is equal to 3, that means this is the triplet. And another, এই হাইড্রোজেনটাকে যদি কনসিডার করি দুটো হাইড্রোজেনকে, তাহলে এই দুটো হাইড্রোজেনটা পাবো তার নেবারিং হাইড্রোজেন হচ্ছে একটা। সো n plus 1 is equal to 1 plus 1 is equal to 2. সো এই যে নীল কালারের যেটা আমি ভরে দিচ্ছি, দুটো হাইড্রোজেনের যেটা পিক পাবো, সেই পিকটা পাবো ডাবলেট। সো মাল্টিপ্লেট, সিংলেট, ডাবলেট, ট্রিপলেট, কোয়াডলেট অ্যান্ড কোয়াড্রেট, এইগুলো আমরা পেতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমরা স্প্লিটিং প্যাটার্নকে আইডেন্টিফাই করি। সো যে পিকটার কথা আমি ভাবছি, যে হাইড্রোজেন কতটা কোন পিকে আসবে, তার নেবারিং কতগুলো হাইড্রোজেন আছে, তার উপর আমরা সেই পিকটা পাবো। অর্থাৎ এইখানে ইয়েলো কালারে দেখতে পাচ্ছি, সেখানে ট্রিপলেট পিক পাবো। দিস ইজ ইম্পর্টেন্ট। প্রোটন দ্যাট আর equivalent by the symmetry usually do not split one another. যদি সিমেট্রি হয় তাহলে কিন্তু দুরকম ভাবে ওয়ান আনাদার ভাবে কিন্তু সেটা স্প্লিট করে না। যেমন তুমি লক্ষ্য করো এখানে এক্স সিএইচ এক্স মানে সিএইচ ওয়াই, যদি এক্স এবং ওয়াই যদি সেম হয় তাহলে কিন্তু কোনো রকম কোনো স্প্লিট করবে না, নো স্প্লিটিং। সেক্ষেত্রে কিন্তু তোমার এই হাইড্রোজেনটা যদি তুমি ক্যালকুলেট করতে চাও, তাহলে পাশের হাইড্রোজেনটা এক ধরে 1 plus 1 is equal to 2, অর্থাৎ ডাবলেট পিক যখন সেম এনভায়রনমেন্ট থাকবে তখন আমাদের কি হবে, প্লেসিং প্যাটার্ন একই হবে। ঠিক একই রকম ভাবে এখানে দেখানো হচ্ছে নো স্প্লিটিং। তুমি দেখো দুটো CH2 বেড়ে গেছে, দুটো CH2 বেড়ে গেছে, তাহলে সেখানে এক্স ওয়াই যদি দুটো ইকুয়াল হয় তাহলে সেখানেও কিন্তু কোনো নো স্প্লিটিং প্যাটার্ন। তাহলে প্রোটন ইন দ্য সেম গ্রুপ, আবার সেম গ্রুপের ক্ষেত্রেও তুমি ইউজুয়ালি ডু নট স্প্লিট ওয়ান আনাদার। যেমন দেখো এখানে CH3 গ্রুপ আছে, অর দ্য CH দুটো আছে, হ্যাঁ, তোমার সেই গ্রুপের ক্ষেত্রে কিন্তু দেখতে পাবে তোমার কোনো রকম কোনো স্প্লিট হচ্ছে না। এগুলো সবই এক্সেপশন, ঠিক আছে। জেনারেলি আমি তো কীভাবে স্প্লিট করছে বলেই দিলাম, যে তুমি নিভারিং কটা হাইড্রোজেন আছে তার রেসপেক্টে সেটা স্প্লিট হবে, এবং প্রতিটি স্প্লিটিং প্যাটার্ন কেমন হবে, সিংলেট, ডাবলেট, ট্রিপলেট, কোয়াডলেট আর মাল্টিপ্লেট, অল আর কীভাবে প্যাটার্নটা হয় সেটা আমি দেখিয়েছি। তাহলে এখানে দেখো, এখানে আর একটা এক্সেপশন, the n plus 1 rule apply principally to proton in the aliphatic, that means saturated chain or a saturated ring. তুমি দেখতে পাচ্ছ এখানে CH2 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 CH3 or এই ধরনের রিং এর ক্ষেত্রে হ্যাঁ কি দেখতে পাবে না, দুটো ক্ষেত্রেই এক্সেপশন হয়, but does not apply in the simple way shown here. The proton on doublet bond or on the benzene ring, এবং প্রোটন এবং এই যে যেমন এই ক্ষেত্রে তোমার দেখানো হয়েছে, এই দুটো ক্ষেত্রেই কিন্তু কোনো রকম কোনো তুমি একই ধরনের সিগন্যাল এর জন্য দেখাবে না। ওকে, তুমি এখানে দেখো আমি কতগুলো দুটো সিগন্যালকে দেখিয়েছি, সাম কমন স্প্লিটিং প্যাটার্ন দেখানো হয়েছে। দেখো এখানে এক্স সিএইচ সিএইচ ওয়াই, সেক্ষেত্রে ধরো দুটো একই ধরনের সিগন্যাল তুমি পাবে। এখানে কিন্তু স্প্লিটিং প্যাটার্ন তুমি নর্মালি যেরকম স্প্লিটিং হয় সেরকমই পাবে। এখানে একটা এবং সিএইচ আছে, তাহলে এই হাইড্রোজেনটা কনসিডার করলে n+1, দ্যাট মিনস এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে তুমি তার জন্য ডাবলেট পাবে। তাহলে এই হাইড্রোজেনের জন্য ডাবলেট পাবে, এই হাইড্রোজেনের জন্য 3 + 1 মানে 4টে তুমি পিক পাবে। তাহলে এই হাইড্রোজেনের তুমি কোয়ার্টেট পিক পাবে। CH2 CH দুটোর জন্য তুমি পরপর পিন প্যাটার্ন তুমি দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু স্পিন প্যাটার্নগুলো চেঞ্জ হয়, অর্থাৎ
যেটার যে স্টেটে যেটা আসা উচিত, যেমন সিএই যেখানে আছে তাহলে পাশে একটা হাইড্রোজেন আছে, তাহলে এখানে ডাবলেট হবে, তাহলে দুটোর ক্ষেত্রে তুমি দুটো পিক পাবে, দুটি কিন্তু সিমিলার পিক পাবে এক্স ওয়াই যদি সেম থাকে। ওকে, so this is all about your splitting pattern and also the this shielded and the chemical shift also and the number of signal and integral। আমি নেক্সট ক্লাসে আর এরপর যেগুলো আছে বিভিন্ন রকম এক্সাম্পল দেবো আমরা বিভিন্ন স্পেকট্রা, সেগুলো স্পেকট্রা থেকে আমরা যেগুলো কেমিক্যাল শিফট মাথায় রাখবো, সিগন্যাল মাথায় রাখবো, ইন্টিগ্রাল মাথায় রাখবো, এবং এইভাবে মাথায় রাখলে আমরা বিভিন্ন রকম এক্সাম্পলগুলো দেখলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে হাউ টু আইডেন্টিফাই দ্য মলিকুল।